জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে শিবির কেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পাচ্ছে, এটা নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে। কেউ বলছেন যে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক ধরনের ইসলামাইজেশন হচ্ছে। কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিবিরপন্থী শিক্ষকদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথাও বলছেন। তো আমি এই ভিডিওতে এত জটিল বিশ্লেষণে না গিয়ে ৫ই আগস্টের আগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা ছিল এবং বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বলবো। তাহলে আপনারা খুব ক্লিয়ারলি মেসেজটা পেয়ে যাবেন কেন শিবির বা ইসলামিস্টরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ফলাফল করছে। ৫ই আগস্টের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ হয়তো আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আমি এখানে নিউজটা প্লে করছি। ছাত্রলীগের নেতারা তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এখানে ঘুমের ব্যাঘাত ঘটার কারণেই তারা বিভিন্ন সময় এখান থেকে যারা মসজিদে পরিচালনায় ছিল, যারা আজান দিত, আমাদের বন্ধুবান্ধব বা আমাদের বড় ভাই যারা এই তাবলিগের সাথে যুক্ত ছিল, তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এখানে মসজিদে মাইকটা চালু করার জন্য। এতদিন আমি হলে আসছি, আমি কখনো মাইকে আজান শুনতে পারিনি। ইভেন আমি ওই পাশের দিকে থাকতাম, ওই দিকে মানে আজান পৌঁছাইতো না। তো তারপরে আমাদের নতুন প্রফেসর আসলো। তো আমরা আগেও মানে দাবি তুলেছি মাইকের, কিন্তু আগে এবার হয়নি। ছাত্রলীগের নেতারা ছিল আশপাশ দিয়ে। এই নিউজটাতে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল, যেটা একসময় সলিমুল্লাহ মুসলিম হল নামে পরিচিত ছিল, এই হলটাতে ৫ই আগস্টের পূর্ববর্তী প্রায় ১৬ বছর, কেউ বলছেন তার চেয়েও বেশি সময় পর্যন্ত মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। এবং সে নিষেধাজ্ঞার কারণ ছিল মসজিদটা হলের যে জায়গায় অবস্থিত তার পাশে হলের সিঙ্গেল এক্সক্লুসিভ সিটগুলো, যেখানে ছাত্রনেতারা থাকে। তো এই ছাত্রনেতাদের ঘুমের ব্যাঘাত যেন না ঘটে, সেই জন্য তারা মসজিদের মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করে রেখেছিল। আমরা শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুমগুলো মসজিদের দুই পাশে। তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিতভাবে না, এই অজুহাতে মসজিদে আসলে মাইকটাকে আর করতে দেওয়া হয়নি, নিতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পট পরিবর্তনের পরে মসজিদের মাইকে প্রথমবারের মতো প্রায় ১৬ বছর পরে আজানের ব্যবস্থা করা হয়। গতকাল আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে প্রথম মাইকে আজান হয়েছিল। তারপর থেকে এটি ভাইরাল হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা উৎফুল্লতা সবার মধ্যেই দেখা যায়। আমি আরেকটা নিউজের দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ে একটি কোরআন তেলাওয়াত এবং মাহফিলের আয়োজন করার পরিকল্পনা করছিল এবং একটা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল, যেটা প্রশাসনিকভাবে আওয়ামীপন্থী শিক্ষকরা এবং ছাত্রলীগ যৌথভাবে সে প্রোগ্রামটি বানচাল করে দেয়। শুধু তাই না, এই আরবি বিভাগের একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান, যেটাতে ছাত্রলীগ সরাসরি হামলা করে এবং অনেক ছাত্রদেরকে আহত করে। বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালা রাজক স্বাধীনতা। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আজ ইফতার মাহফিল করতে গেলেও সেখানে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ দ্বারা হামলা করা হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীরা তারা একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল, সেখানে আমরা দেখেছি ছাত্রলীগের কুলাঙ্গারেরা হামলা করেছে। গতকালের হামলাতে দুটি বিষয় স্পষ্ট। একটি হলো হামলা করে শিবির ট্যাগ দিয়ে সেই হামলাকে বৈধতাকরণ, এবং আরেকটি হলো বাংলাদেশের মুসলিম কালচারকে রোধ করার চেষ্টা। এবং এটা তো জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউজ। এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে যেমন বুয়েটের কথা, আমরা আবরার ফাহাদের কথা জানি। আবরার ফাহাদ তো মারা যাওয়ার কারণে এই নিউজটা খুব বেশি ছড়িয়েছিল, এই জন্য আমরা জেনেছি, অনেক বেশি ট্র্যাকশন পেয়েছিল নিউজটা। কিন্তু আপনি যদি জাস্ট গুগলে গিয়ে কিছু কিওয়ার্ড লিখে সার্চ দেন, যেমন ধরেন দাড়ি টুপি থাকায় শিবির সন্দেহে ছাত্রকে রাতভর নির্যাতন, অথবা শিবির সন্দেহে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা, অথবা শিবির সন্দেহে পিটিয়ে ছাত্রকে পুলিশের কাছে তুলে দেওয়া, বা রেগুলার নামাজ পড়ার কারণে শিবির সন্দেহে স্পেশাল রুমে ডেকে নিয়ে নির্যাতন করা, এরকম নিউজ যদি আপনি জাস্ট গুগলে
র্যান্ডমলি কিওয়ার্ড ব্যবহার করে সার্চ দেন, আপনি অসংখ্য নিউজ সেখানে পেয়ে যাবেন, যেখানে দেখবেন যে ছাত্রলীগের ছেলেরা বা তথাকথিত প্রগতিশীল অন্যান্য যে বাম জোট যারা ছাত্রলীগের সাথে বা আওয়ামী লীগের সাথে একই জোটে ছিল, তারা অসংখ্য ছেলেকে এরকম নির্যাতন করেছে। তো তখন এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্ররা যেহেতু প্রগতির চর্চা করে, সুতরাং এরা হয়তো আসলে ইসলামিস্টদের খুব একটা পছন্দ করে না, এবং মসজিদে অনেকে বলতেই পারে যে মসজিদে বাংলাদেশে 90% মানুষ মুসলমান, মসজিদে যদি আদৌ আজান হয়তো কেউ ইন্টারেস্টেড না দেওয়ার জন্য হলে এটা তো হওয়ার কথা না। বাংলাদেশের মতো জায়গায় কেন সবখানে মসজিদের মাইকে আজান হচ্ছে, ইউনিভার্সিটির মসজিদের মাইকে আজান হবে না, কারণ নিশ্চয়ই ছাত্ররা ইন্টারেস্টেড ছিল না। কিন্তু আপনি যদি ঠিক 5 আগস্টের পট পরিবর্তনের পরে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দেখেন, দেখবেন যে শিবির আয়োজিত ইফতার মাহফিলে উপচে পড়া ভিড়, শিবির আয়োজিত বিভিন্ন প্রোগ্রামগুলোতে উপচে পড়া ভিড়, বিশ্ববিদ্যালয়গুলোতে কাওয়ালি প্রোগ্রাম হচ্ছে। তার মানে সুস্পষ্টভাবেই বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করে তারা বাংলাদেশের আপামর সাধারণ পরিবারগুলো থেকে আসে। ফলে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিজের ধর্মের প্রতি, নিজের ধর্ম বিশ্বাসের মানুষের প্রতি একটা দুর্বলতা, একটা ভালোবাসা সবারই থাকে, এবং প্রচণ্ড রকম ভয় বা বাধ্য না হলে এটা প্রায় অসম্ভব যে একটা বিশ্ববিদ্যালয়ের মসজিদে মাইকে একটা ছেলে যদি নামাজ নাও পড়তে চায় বা নিজের নামাজ নাও পড়ে, সে চাইবে না যে মসজিদের মাইকে আজান না হোক, বা মসজিদে বা বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার মাহফিল বা একটা কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম না হোক। তার মানে মারাত্মক রকম ভয় এবং ছাত্রত্ব হারানো অথবা জীবন হারানোর মতো ভয়ঙ্কর সংখ্যা ছিল দেখেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা ন্যূনতম যে ধর্মীয় প্র্যাকটিস বলতে আমি মোস্টলি বলছি এখানে ইসলাম ধর্ম প্র্যাকটিস, সেইটা ওরা করতে ভয় পেত। যেটা আমরা 5 আগস্টের পরে দেখেছি যে ওভারওয়েলমিংলি ছেলেরা করছে, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে, লোকজন কাওয়ালি হচ্ছে, হ্যাঁ, মানুষ অনেক বেশি পরিমাণে এই একই ছাত্ররা অংশগ্রহণ করছে। তো স্বাভাবিকভাবেই এরকম একটা ভয়ঙ্কর পরিবেশ থেকে বের হয়ে আসার পর আপনি যদি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন এবং আপনি যদি একজন ভোটার হন, তাহলে আপনার অবভিয়াস চয়েস কে হবে? এখানে শিবিরের রাজনৈতিক দর্শন, মওদুদির রাজনৈতিক ফিলোসফি, হ্যাঁ, প্রগতি, ভোগীচোগী তো আসলে আপনার জন্য কোনো মিনিং রাখে না। আপনি তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে একটা রাজনৈতিক দল যারা আপনাকে আপনার মসজিদে আজান দিতে বাধা দিচ্ছে, আপনাকে একটা ইফতার করতে দিচ্ছে না, হ্যাঁ, সামান্য দাড়ি টুপি থাকার জন্য একটা ছেলেকে রাতভর যে নির্যাতন করা হচ্ছে, নামাজ পড়ার জন্য টাকনোর উপরে বা ছোট দাড়ি রাখার জন্য নির্যাতন করা হচ্ছে, সেখানে আপনার খুব বড় ধরনের দার্শনিক হওয়ার কি প্রয়োজন আছে বোঝার জন্য যে এরকম একটা সিচুয়েশনে একটা সাধারণ ছাত্রের অবভিয়াস চয়েস কে হবে? তার কি আসলে মওদুদি দর্শন বা জামাতের ফিলোসফি, জামাত আসলে কি হবে, এত কিছু জানার প্রয়োজন আছে? খুব সিম্পল ব্যাপার। আপনার সামনে যখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে একদিকে আপনাকে আপনার ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় যেই প্র্যাকটিসগুলো আছে সেগুলা এবং ধর্মীয় যে সিম্বলগুলো আছে সেগুলা ধারণ করতে দেওয়া হবে না, আপনাকে প্রচণ্ড নির্যাতন করা হবে, ভয়ভীতি দেখানো হবে। তখন এরকম সিচুয়েশনে আপনার তো আসলে তো ফিলোসফি, এত ধর্মীয় জ্ঞানের দরকার নাই। আপনার অবভিয়াস চয়েস একটাই হবে, সেটা হচ্ছে ইসলামিস্টদেরকে ভোট দেওয়া, তাদেরকে সামনে নিয়ে আসা, যেন আপনি ওই ধরনের পরিবেশে আর ফেরত যেতে না চান।